সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশে নিয়মিত আয়োজন সাম্প্রতিকে। সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শম্পা। আপনারা সকলেই জানেন, সিলেট সুনামগঞ্জে যে বন্যাটি হয়েছে সেই বন্যাটি আমাদের সকলকে উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। সেই উৎকণ্ঠার মধ্যে একটু স্বস্তি যেন আমাদের দিচ্ছে সেই জায়গায় সহযোগিতাকারী কিছু ব্যক্তি। তারা কাজ করছে মানুষ মানুষের জন্য। এই মানুষের যারা কাজ করছেন তাদের দুজন ব্যক্তির সাথে আজকে আমরা কথা বলবো, এবং আজকে আমাদের সংবাদ প্রকাশের স্টুডিওতে সরাসরি যুক্ত হয়েছেন সিলেট সুনামগঞ্জ থেকে তানভীর হাসান সৈকত এবং শেখ স্বাধীন মোহাম্মদ শাহেদ, এবং তাদের মুখ থেকে সে সিলেটের বন্যার ভয়াবহতার কথা আজকে আমরা শুনবো। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। স্বাগত, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি তানভীর হাসান সৈকতের কাছে চলে যাব। এই যে বন্যা পরিস্থিতির এত অবনতি, আপনি যেখানে অবস্থান করছেন সেই জায়গাটির নাম এবং সেই জায়গাটির অবস্থান যদি আমাদের জানাতেন। ধন্যবাদ সঞ্জিদা আপনাকে। আসলে আমরা সুনামগঞ্জে রয়েছি। আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ বেশ কয়েকটি জেলা এবং বিভাগীয় অঞ্চল যেগুলো আসলে পানিতে প্লাবিত, এবং সেখানে খুব আপনি জানেন যে পানিতে এমন অবস্থা হয়েছে যে অনেকের থাকার মতো কোনো জায়গা নেই, আশ্রয় কেন্দ্র এসেছে কিংবা নানাভাবে খুব কষ্ট করে মানুষ জীবনযাপন করছে। এই মুহূর্তে আসলে আমরা সুনামগঞ্জে রয়েছি। সুনামগঞ্জে আমরা আজকে তাহিরপুরে এবং তান দিয়ে এসেছি, এবং আমরা এখন যাব আবার আরেকটা জায়গায়। তো আমরা এই পর্যন্ত যতটুকু জায়গা দেখলাম তাতে আমার মনে হয়েছে যে বাংলাদেশের আসলে সুনামগঞ্জের অঞ্চলের এবং সিলেট অঞ্চলের প্রায় বেশিরভাগ জায়গায় আসলে প্লাবিত, যেখানে মানুষ জনবসতি থাকে। খুব কিছু দুই একদিনের মধ্যে হয়তোবা কিছু পানি নামার কারণে হয়তোবা এখন কিছু জায়গায় হয়তোবা পানি কম, কিন্তু বেশিরভাগ জায়গায় এখনো পানিতে প্লাবিত এবং নামা শুরু হয়েছে। কিন্তু মূল সমস্যাটা শুরু হবে আসলে পানি নামার পরবর্তী সময় থেকে, যেখানে অসংখ্য মানুষের ঘরবাড়ি আসলে বিলীন হয়ে গিয়েছে, এবং যারা এই প্রত্যন্ত প্রান্তিক মানুষগুলো তাদের আসলে সহায় সম্বল বলতে আর কিছু নেই। তো আমরা এখন সুনামগঞ্জে যেখানে রয়েছে সেখানের এই কিছুটা জায়গায় একটু পানি কম থাকলেও বেশিরভাগ অংশই প্লাবিত, এবং সেখানে বিদ্যুৎ নেই, সেখানে অন্যান্য কোনো সুযোগ সুবিধা নেই। শুধু সরকারিভাবে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে, এবং একইভাবে কিছু সরকারের সাথে সাথে যারা যে বেসরকারি সংস্থাগুলো ত্রাণ দিচ্ছে কিংবা যে রাজনৈতিক দলগুলো ত্রাণ দিচ্ছে, এই ছাড়া আসলে এদের আর সহযোগিতা করার মতো আর কেউ এসে পাশে এখন পর্যন্ত আর দাঁড়ায়নি বা দাঁড়াচ্ছে। তারাও একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করার সুযোগটা তেমন ভাবে নেই, যেহেতু যাতায়াতের অবস্থা খুবই খারাপ। ট্রলারের মাধ্যমে যেতে হচ্ছে, সবাই একদম খুঁজে খুঁজে সব জায়গায় দেওয়া সম্ভব নয়। যে আপনারা কি ব্যক্তিগত প্রচেষ্টা এসেছেন নাকি সরকারের সাথে আপনাদের কোনো কোলাবোরেশন ছিল? আমরা আসলে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এবং গভর্নমেন্টের সাথে আমরা কোলাবোরেট করে এখানকার স্থানীয় যে জেলা প্রশাসক রয়েছে তাদের সাথে কমিউনিকেট করে আমরা আসলে সমন্বয় করে যে আমরা কাজটি করছি। আর স্বাধীনের কাছে চলে যাব। স্বাধীন, আপনি তো আমাদের জানাবেন আপনিও কি সুনামগঞ্জে অবস্থান করছেন কিনা? আসলে আমরা সুনামগঞ্জ জেলা শহরের বাইরে বিশ্বম্বরপুর নামে একটা জায়গায় আছি। প্রত্যন্ত এই অঞ্চলটাতে আসলে কেউ ত্রাণ নিয়ে এর আগে পৌঁছাতে পারেনি। এখানে যে নৌযান নিয়ে আসতে হবে আপনাকে শহর থেকে। আমরা জেনেছি শহরের পানি কমে গেছে, কিন্তু এখানকার পানি এখনো আগের মতো রয়েছে, এবং আমরা চেষ্টা করছি আর কি যাতে এইখানে যারা ত্রাণ যেহেতু এখানে কেউ ত্রাণ নিয়ে আসেনি, সেহেতু আমরা চাচ্ছি যে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা যারা আছি তারা এখানে ত্রাণটা পৌঁছে দেওয়ার জন্য। আসলে এতটুকুই কৃতজ্ঞতা আসলে আপনাদের কাছে। সেই জায়গা থেকে বলছি, আপনারা তো এখন সুনামগঞ্জে অবস্থান করছেন এবং সরকারের সাথে আপনারা কোলাবোরেশন করে কাজ করছেন। সেই জায়গা থেকে আপনি তো আমাকে জানাবেন আপনাদের কোনো সাধারণ জনগণের সাথে কথা হয়েছিল কিনা, এবং তাদের ভাষায় আসলে এই দুর্দশাগুলো আসলে কতটুকু। আসলে আমরা যাদেরকে ত্রাণ দিচ্ছি প্রত্যেকেই সাধারণ মানুষ। আমি আপনাকে শুরুতে বলেছি আমরা কিন্তু জেলা শহরে ত্রাণ দিচ্ছি না, আমরা একেবারে প্রত্যন্ত যে অঞ্চল সেখানে ত্রাণ দেওয়ার জন্য এসেছি, এবং আমাদের প্রত্যেকটা লোকই সাধারণ মানুষ। আমরা তাদের কাছ থেকে যখন ত্রাণ নিয়ে যাচ্ছি তখন তাদের একটাই কথা ছিল, আপনারা যে আমাদেরকে দেখতে এসেছেন, আমাদের কাছে ত্রাণ নিয়ে এসেছেন, এজন্যই কৃতজ্ঞতা। তাদের কাছে আমরা যখন ত্রাণ নিয়ে গেছি তাদের কাছে যেন মনে হচ্ছিল একটা অনিন্দ, একটা সুন্দর তাদের সামনে এসে দাঁড়িয়েছে। এবং গত 2-3 দিনে তারা সরাসরি শহর থেকে যোগাযোগ থেকে একেবারে বিচ্ছিন্ন ছিল। আমরা কিছুক্ষণ আগে একটা পরিবারের কাছে গিয়েছিলাম, যে পরিবারটা আসলে
একেবারে চারদিকে হচ্ছে থই থই পানি, মাঝখানে আমরা দেখলাম যে 2-3টা গাছ সেখানে মাচা করে তারা রয়েছে। আমরা সেখানে যখন গেলাম তাদের চোখের কোণে আমরা চিকচিক করছিল, আমরা তখন বুঝলাম যে এটা ঘাম নয়, এটা আসলে পানি ছিল। তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে, যেখানে কেউ যাচ্ছে না সেখানে ছাত্রলীগ তাদের কাছে এই ত্রাণটা নিয়ে পৌঁছেছে। তাদের যে মানে আনন্দের যে উচ্ছ্বাস তাদের ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সৈকতের কাছে চলে যাব। আপনার তো আমাদের সেখানে আমরা জানি স্বাস্থ্যকর কোনো অবস্থা নেই, সেই জায়গাটি যদি আমাদের বর্ণনা করতেন, আসলে শুধুমাত্র যোগাযোগ বিচ্ছিন্ন জায়গা থেকে আর কি কি অসুবিধা হচ্ছে? আসলে শুধুমাত্র যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে যে সমস্যাগুলো মানে তৈরি হয়েছে, প্রথমত যে আপনি দেখতে পারেন যে ওদের তো সুনামগঞ্জ এই কয়েকদিনের মধ্যে কোনো খাবারের যেমন চাল ডাল এগুলো সাপ্লাই ছিল না, এগুলো বন্ধ ছিল। একই সাথে হচ্ছে যে যাদের যেসব দোকানিরা ছিল তাদের সকল মালামাল কিন্তু ভিজে নষ্ট হয়ে গেছে, যার কারণে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খাবারের সমস্যাটা সবার আগে প্রথম দেখা দিয়েছে। তারপরে যেটা আরো বড় সমস্যা, যে এখনকার এই পানির কারণে পানিবাহিত নানা রোগ, যেগুলো হচ্ছে যে শিশুদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এবং হচ্ছে যে নারীদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। আমরা যদি হাইজেনের কথা বলি, যে এগুলো থেকে অনেক রোগ ছড়াচ্ছে। এবং একই সাথে হচ্ছে যে আপনার ওখানকার যারা গবাদি পশু পালন করতো তাদের এগুলো কিন্তু পানির স্রোতের সাথে অনেকেরই পশু অলরেডি চলে গিয়েছে এবং মারা গিয়েছে। তো এদের টোটালি ওভারঅলি ওদের যে ক্ষতি হয়েছে, আমার মনে হয় যে এটা শুধুমাত্র যোগাযোগ বিচ্ছিন্নতা এবং পাশাপাশি হচ্ছে যে ওদের সাথে কমিউনিকেট করা যায় নাই বিধায় হচ্ছে যে ওদেরকে হেল্প করা যায় নাই। তবে এখন এই সময় এসে যে স্থানীয় প্রশাসন এবং হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে যে সুযোগ নিচ্ছে, যেমন সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে হয়, কারণ আমি নিজে দেখেছি যে আমরা যেখানে যেখানে গিয়েছি বা এর চেয়ে প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী কাজ করেছে। সো এখন কিছুটা স্থিতিশীল অবস্থায় থাকলেও আমার মনে হয় যে এই পরিস্থিতি আরো অবনতি হবে যখন পানিটা আস্তে আস্তে নামবে। তখন বিভিন্ন রোগ বালাইয়ের সম্মুখীন হবে এই মানুষগুলো, এবং শিশুরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হবে। স্বাধীন, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ অনেক বেশি ছিল এবং আপনারা বলছেন আপনারা মফস্বল এরিয়াতে আছেন, এবং মফস্বল এরিয়া মানে আমরা জানি প্রত্যেকটি বাড়িতে, যেহেতু এখন হাওর বাড়ি ভিটা বাড়ি সবকিছু একাকার হয়ে বন্যায় পরিণত হয়েছে, এবং প্রত্যেকটি বাড়িতে আমরা জানি গবাদি পশু থাকে। এই যে গবাদি পশু অথবা তাদের এই যে মূল চালিকার যে জীবিকার জায়গাটি, সেটাও বিনষ্ট হয়ে যাচ্ছে। সেটি তো আমাদের জানা, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি সেই অবস্থানটি। জি, আমি সৈকতের কথা শুনছিলাম। সৈকত এবং আমার মনে আমাদের এই রিসেন্ট যে আমাদের এখানে পৌঁছানোর যে অভিজ্ঞতা সেটা আসলে খুবই সুখকর নয়। আমরা যখন আসছিলাম ঢাকা থেকে সিলেট হয়ে এখানে, সেখানে কিন্তু আমরা রাস্তার দুধারে কিন্তু দেখেছি যে অসংখ্য গবাদি পশু এবং মানুষ কিন্তু রাস্তায় বসবাস করছে। মানুষ এবং গবাদি পশু তারা কিন্তু মানে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, এমন একটা খারাপ পরিস্থিতি আমরা সেখানে দেখে আসছিলাম। আমরা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছিলাম তাদের কিন্তু মাচা করে করে বা নৌকার উপরে আমরা বেশ কিছু নৌকা দেখেছি, বড় বড় নৌকা, যেখানে কিন্তু আমরা দেখেছি গবাদি। স্বাধীন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছেন? না, চলো চলো একটু ওয়েট করো। জি জি, শুনতে পাচ্ছি আমি। জি বলুন। তো আমরা ওই সময় দেখেছি ওই গবাদি পশুগুলো কিন্তু পশু এবং মানুষ পাশাপাশি তারা অবস্থান করছে প্রত্যেকে। আপনি জানেন যে আসলে প্রত্যন্ত অঞ্চলে যে লোকজনগুলো তাদের কিন্তু গবাদি পশু একটা বড় ধরনের সম্পদ, এবং এই সম্পদ যখন হঠাৎ এই আকস্মিক বন্যায় যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যখন তার প্রাণনাশের আশঙ্কা হয়ে যায়, তখন কিন্তু প্রত্যেকটা মানুষই দিশেহারা হয়ে পড়ে। সেই দিশেহারা যে চিত্র তা কিন্তু সুনামগঞ্জের প্রত্যেকটা জায়গায় জায়গায় রয়েছে। শুধুমাত্র সুনামগঞ্জ সদর নয়, শুধুমাত্র আমি সিলেটের কথা বলবো না, প্রত্যেকটা জায়গায় আমরা দৃশ্যগুলো দেখেছি, যে হৃদয় বিদারক। গরু হ্যালো, এই যে বললেন হৃদয় বিদারক একটি দৃশ্য, আবার আমরা জানি যে যখন পানিটি নেমে যাবে তখন তাদের আসলে ভিটা বাড়ি কেন থাকার জায়গাটিও থাকবে না। তখন আসলে কিছু আশ্বাস কি আপনাদের কাছ থেকে কোনো পরিকল্পনা এখন থেকে আপনারা নিচ্ছেন কিনা তখনকার সময়ের জন্য? হ্যাঁ, আমরা তো দুটো টিম করেছি। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে এই আকস্মিক বন্যা মোকাবেলার যে টিম, সেখানে আমরা দুটো টিম করেছি। একটা আমরা প্রাথমিকভাবে বন্যা যখন পানি ছড়িয়ে যায় গত বৃহস্পতিবার থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি।
জেলা ছাত্রলীগের পাশাপাশি আমরা কিন্তু শনিবার এখানে বসেছি। আমাদের এই টিমটা যাওয়ার পরেই আমাদের কিন্তু মেডিকেল টিম আসবে। বিভিন্ন মেডিকেল কলেজ ছাত্রলীগের যে টিমটা আছে তারা কিন্তু যে রোগের প্রাদুর্ভাব হবে তারা তখন ঔষধ এবং অন্যান্য যে সামগ্রী আছে সেগুলো নিয়ে আসবে। আমরা এখানেও কিন্তু স্যালাইন সহ পানি বিশুদ্ধকরণ যে মানে প্রাথমিক যে ব্যাপারগুলো সেগুলো আমরা নিয়ে এসেছি। বাট আমরা যাওয়ার পরে আমরা হয়তো এখান থেকে এ সপ্তাহে চলে যাব, তারপরে পানি যখন নামা শুরু করবে, যখন অন্যান্য রোগের প্রাদুর্ভাব আসবে, তখন হচ্ছে আমাদের মেডিকেল টিমগুলো এখানে এসে সাপোর্ট দেবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটু সৈকতের কাছে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। এই নৌকার যোগানটি আসলে এই সুনামগঞ্জ এরিয়াতে কেমন দেখছেন এবং কারা এই যোগানটি দিচ্ছে? ধন্যবাদ। আসলে একমাত্র মাধ্যম বলতে হচ্ছে যে হাওর এলাকা আপনি জানেন যে এটা, এবং হচ্ছে সুরমা নদী পাশ ধরে, সুমেশ্বরী নদী, এগুলোর পাশ ধরে হচ্ছে যে এই অঞ্চলটা। তো সেখানে এমনিতেই তাদের আগে থেকেই যাতায়াত ব্যবস্থাতে নৌকা, ট্রলার কিংবা এই ব্যবস্থাগুলো রয়েছিল। কিন্তু সমস্যাটা হয়েছে তখনই যখন হচ্ছে প্রতিটা জায়গায় যখন হচ্ছে আমরা যেমন টান নিয়ে যেতে প্রথমে নৌকায় যাওয়ার জন্য খুব একটু মানে কষ্ট করতে হয়েছে, কিংবা এরপরে অন্যান্য সংগঠনগুলোকে আমরা দেখেছি যারা হচ্ছে টান নিয়ে যাওয়ার জন্য হচ্ছে যে নৌকা পাচ্ছে না, কিংবা হচ্ছে অনেক বেশি ভাড়া চাচ্ছে। এবং আমাদের হয়তোবা আমাদের স্থানীয় ছাত্রলীগ আমাদের পাশে, যেহেতু আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এসেছি, ওরা আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে সাধারণ মানুষও এরা দুর্ভোগের ভোগান্তি হয়েছে। পানি, যেহেতু পানির সমস্যা, তারপরে হচ্ছে নানা রকমের সমস্যা, মানুষ হচ্ছে যাতায়াতের জন্য অতিরিক্ত টাকা হচ্ছে তাদেরকে গুনতে হচ্ছে। তো এই মুহূর্তে আমার মনে হয় যে যখন পানিটা নামবে, পানি অলরেডি নামা শুরু হয়েছে, এখন পানি কিন্তু নামার পথে, নামছে অলরেডি। তো নামার পরে যে আপনি যে কথাটা এর আগেও বলেছেন যে ঘর বাড়ির ব্যাপারটা, আমার মনে হয় যে এখানে আমাদের মনোযোগটা দেওয়া প্রয়োজন, যে এই মানুষগুলো সর্বোচ্চ হারিয়ে ফেলেছে। এদের জন্য অন্তত আমাদের উচিত যে এদের এখন টানের চেয়ে সামনে প্রয়োজন হবে এদের ভিটে বাড়ি তৈরি করার ক্ষেত্রে, এবং হচ্ছে যে এদের যে আমাদের এখানকার পানিবাহিত যে রোগগুলো ওদেরকে হচ্ছে রোগে আক্রান্ত হবে, ওগুলো থেকে ওদেরকে বাঁচার জন্য মেডিকেল সহায়তা দেওয়া, এবং একই সাথে হচ্ছে যে এদের যে শিশুদের জন্য আলাদাভাবে এদের জন্য পরিকল্পনা গ্রহণ করা, যে শিশুদের ক্ষেত্রে অন্তত এদের জন্য আলাদা কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় কিনা, সেটি অন্তত গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি একটা কথা না বললেই নয়, যে আমরা যখন আজকে টান দিতে গিয়েছিলাম, একটা বড় নৌকার মধ্যে হচ্ছে যে প্রায় 8-10টা পরিবার হচ্ছে যে সেখানে হচ্ছে বসবাস করছে। তাদের একদম ঘরের ভিটা বাড়ি থেকে তাদের সর্বোচ্চ সব শেষ হারিয়ে ফেলেছে, এবং তাদের যে অনেকে বলছিল যে হচ্ছে যে গুচ্ছিত কিছু অর্থ যেগুলো হয়তো বা বাড়িতে সঞ্চয় করে রেখেছিল, এগুলো পর্যন্ত তারা নিতে পারেনি। তার মানে এরা এখন একেবারেই হচ্ছে নিঃস্ব, এই সহায় সম্বল হিসেবে এই নৌকাটা ছাড়া আর কিছু নেই। তো এদের জন্য আমার মনে হয় এদের এই নিম্ন পরিবারগুলো বা কি বলে একেবারে নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য অর্থ সহায়তাটাও আমার মনে হয় জরুরি। এটা গভর্নমেন্টের, জানি গভর্নমেন্ট হয়তো বা এই ধরনের উদ্যোগ নিয়েছে, কিন্তু এর পাশাপাশি যে সামাজিক কিংবা হচ্ছে বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তারাও এগিয়ে আসার আহ্বান থাকবে আমাদের পক্ষ থেকে, যেহেতু আমরা নিজে মানে একদম চাক্ষুষ দেখছি। জি সৈকত, আপনাকে ধন্যবাদ। স্বাধীন, আপনার কাছে আমরা যাব, এটি আমাদের শেষ প্রশ্ন। যেহেতু আপনারা আসলে একটা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত, আপনাদের কাছে সময় খুব স্বল্প, সেই জায়গা থেকে আপনার কাছ থেকে শেষ করতে চাচ্ছি, এই যে বেসরকারি সহায়তার কথাটি বলছে, সেই জায়গাতে আপনার কাছ থেকে একটু পরিকল্পনা শুনতে চাই। আপনারা কি ধরনের বেসরকারি সহায়তা চান, এবং সৈকত যা বলেছে তার বাহিরে আপনারা সরকারি সহযোগিতা কি চান? আমরা আসলে আপনার সৈকত কিন্তু শুরুতেই বলেছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এসেছি এবং আমরা কিন্তু সরকারের সাথে কোলাবোরেশন করে এসেছি। এর বাইরে ব্যক্তিগত যারা সহযোগিতা করছে সেটাও কিন্তু একেবারে কম না। বেসরকারি যে সহযোগিতা করছে সেটাও আমরা যেখানে গিয়েছি সেখানে কিন্তু দেখেছি নৌকা নিয়ে সবাই না আসলে 2-1টা নৌকা তো অবশ্যই এসেছে, তারা ত্রাণ দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা যেটা বলতে চাচ্ছি যে শুধু ত্রাণগুলো শহর কেন্দ্রিক নয়, কারণ এখানে আরো অনেকগুলো উপজেলা রয়েছে, বিশেষ করে শাল্লার মতো অনেক দূরবর্তী উপজেলা রয়েছে। এই জায়গাগুলোতে যাওয়া দরকার আসলে, এবং সেইখানে যদি আপনি পৌঁছাতে পারেন মানুষের কাছে, যদি আপনি যে ভালোবেসে যে উপহারটা দিতে যাচ্ছেন সেটা যদি তার কাছে না পৌঁছায়, আপনি এখানে এসে আমার কাছে মনে হয় পরিকল্পনা এমন ভাবে করা উচিত যে আপনার শুধুমাত্র এখানে এসে সেনাবাহিনীর কাছে আপনার ত্রাণটা পৌঁছে দেবেন না, অথবা আপনি এখানে জেলা প্রশাসকের লোকজনের কাছে পৌঁছে দেবেন না। আপনার উচিত যে যারা আসলে বেশি সমস্যা রয়েছে, একেবারে দূরবর্তী অঞ্চলে, একেবারে রিমোট এরিয়া যারা রয়েছে, এদের কাছে গিয়ে ত্রাণটা পৌঁছে দেওয়া। এবং সেটা যদি করা সম্ভব হয় যে কোনো ভাবে, তাহলে হচ্ছে মানে এই কার্যক্রমগুলোতে যে বেসরকারি সংস্থা হোক, ব্যক্তিগত যারাই ত্রাণ দিচ্ছে, তাদের আসলে যে উদ্দেশ্য সেটা সফল হবে। এছাড়া আমার কাছে মনে হয় যে আপনি যদি নির্দিষ্ট কোনো
সমস্যার কাছে ত্রাণ পৌঁছে দেন, তাহলে সেটা আসলে যারা প্রকৃত উপকার যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাবে কিনা সেটা নিয়ে আসলে আমরা সবাই যথেষ্ট সন্দিহান, কারণ ওইখানে কেউ যাচ্ছে না, এটাই হচ্ছে বাস্তবতা। স্বাধীন, আপনাকে ধন্যবাদ। সৈকত, একই সাথে আপনাকে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনছিলেন সৈকত এবং স্বাধীনের মুখে সিলেটের সুনামগঞ্জ এরিয়াতে আসলে কি ধরনের অবনতি ঘটেছে বন্যার কারণে এবং মানুষের কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের এই সামান্য সহযোগিতা হয়তো কিছু মানুষের উপকার করতে পারবে, কিন্তু আপনার আমার সহযোগিতা হয়তো বা তাদের কাছে যদি আমরা হাতটি বাড়িয়ে দিই, আরো অনেক বেশি সহযোগিতা সেই দুর্ভোগে কাটানো মানুষগুলো পেতে পারে। আমরা ধারাবাহিকভাবে সিলেট সুনামগঞ্জে বিভিন্ন খবর এবং যেখানে বন্যা হচ্ছে সেখানকার খবর আপনাদের জানিয়ে যাব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।